মানে কালো মেঘের ঘটা। আমার ভাষাতে ভূত কি জানো? বনের দুলাল হাসি দ্বার হতে দ্বারে ফিরিল স্মৃতি। মাহেশ্বরী অডিও ভাইবস। নমস্কার। আজ আরো একবার টান টান উত্তেজনা বৃদ্ধি করতে এবং জিজ্ঞাসু মনের চাহিদা মেটাতে মাহেশ্বরী অডিও ভাইবস আপনাদের জন্য নিয়ে এসেছে সাহিত্যিক অভিক সরকার মহাশয়ের লেখা গোয়েন্দা উপন্যাসিকার অন্তিম বা চূড়ান্ত পর্ব। এই পর্বে জানা যাবে নারায়ণ জেঠুর অন্তর্ধান রহস্যের সঠিক কারণ। একটা ছোট্ট সূত্র ধরে পারবে কি সুবোধ তাপস জেঠুর প্রাণভোমরা পুঁথিটিকে উদ্ধার করতে? পুলিশের নয়ার্থক ভূমিকার মুখে যোগ্য জবাব দিয়ে কলকাতা থেকে আগত দুই বন্ধু তাপস ও সুবোধ পারবে কি ভালো মানুষের মুখোশধারী সবার মুখোশ টেনে খুলে ফেলতে? খুব জানতে ইচ্ছে করছে, তাই না? তাহলে আর দেরি কেন? শুরু হতে চলেছে চক্র সম্ভরের পুঁথির অন্তিম পর্ব। পরের দিন সকাল প্রায় 10টা। আগের দিন তাপসের ফিরতে বেশ রাত হয়ে গেছিল। রাতের খাবার খেতে খেতে আমরা চোখে ফেলেছিলাম আজকের পরিকল্পনা। সেই মতো তৈরি হয়ে বসে আছি। ডাইনিং এর চেয়ারগুলো নিয়ে লাইব্রেরিতে রাখা আছে। আরাম কেদার আর ফুডরেস্টটা রাখা হয়েছে জানলার সামনে। ঘড়ির কাঁটা মিলিয়ে ঠিক 10টার সময় দরজায় ঠক ঠক শব্দ। দরজা খুলে দেখি গুরুং আর দুজন কনস্টেবল। তাদের মধ্যে একজন আবার সেই সব সময় চোখে চশমা পরে থাকা পুলিশ জিপের ড্রাইভারটি। ততক্ষণে ওপরের লাইব্রেরিতে সবার বসার ব্যবস্থা করে নিচে নেমে এসেছে তাপস। কনস্টেবল দুজন বাইরে রইল। গুরুংকে ওপরে নিয়ে গেল তাপস। কিছুক্ষণের মধ্যেই দরজায় আবার ঠক ঠক। আমি গিয়ে দরজাটা খুললাম। দত্ত সাহেব আর প্রফেসর যাদব। এদের অবশ্য আমি নিয়ে আসলাম লাইব্রেরির রুমে। এরা দুজন এসে বসতে লাইব্রেরির মধ্যে একটা অস্বস্তিকর আবহাওয়া সৃষ্টি হলো। গুরুংয়ের মুখ দেখি বোঝা যাচ্ছিল যে ব্যাপারটা খুব একটা পছন্দ করছে না সে। প্রফেসর যাদবও দেখলাম অদ্ভুত একটা তেতো মুখ করে বসে আছে। তার মানে দুজনের মধ্যে কালকে ভালোই কথা কাটাকাটি হয়েছে। তবে সেরা চমকটা ছিল এরপরেই। তৃতীয়বারের জন্য সদর দরজায় ঠক ঠক আওয়াজ হতেই নিচে নেমে দরজা খুলে দেখি দেবাশিস দা। দেবাশিস দার মুখে সেই চিরপরিচিত স্মাইল। ভদ্রলোক ঠিক আমার পিঠ চাপড়ে সহাস্যে বললেন, কি ভাইয়া, তোমরা নাকি এখানে কি সব গোল্ড মাইনের সন্ধান টন্ধান পেয়েছ? হ্যাঁ, কাল রাতে তোমার ওই তাপস আমাকে যা বললো সেসব শুনে তো আমি একেবারে স্পিল বাউন্ড হে। সে যা বলছে তার যদি অর্ধেকটাও সত্যি হয় তাহলে তো কোটি টাকার মামলা। হ্যাঁ, শুনে প্রমাদ গুনলাম। তার মানে জেঠুর উদাও হওয়ার ব্যাপারে একে কিছু বলেনি তাপস। আর গোল্ড মাইনের ব্যাপারটাই বাকি, নাকি এটাও তাপসের পাতা একটা ফাঁদ? পুঁথিটার লোক দেখিয়ে টেনে এনেছে লোকটাকে। তাপস চা বানিয়ে রেখেছিল। নিজের ফ্লাক্স থেকে গরম চা কাপে ঢেলে সবার হাতে এক কাপ করে চা ধরিয়ে দিয়ে ও বলা শুরু করলো, Gentlemen,
বুঝতেই পারছেন যে আজকে আপনাদের এখানে ডেকে আনার একটা বিশেষ উদ্দেশ্য আছে। গত 3 দিনে এই বাংলোয় এমন দুটো দুর্ঘটনা ঘটে গেছে যাতে আমি ও আমার বন্ধু হঠাৎ করেই জড়িয়ে পড়েছি। আপনারা প্রায় সবাই জানেন ঘটনা দুটো কি, তবুও পুরো ব্যাপারটা আরও একবার খোলসা করে বলা দরকার। আপনারা সবাই জানেন যে আমার জেঠু অর্থাৎ প্রাক্তন স্কুল শিক্ষক নারায়ণ ভট্টাচার্যের হাতে কোনোভাবে একটা অতি দুর্লভ পুঁথি এসে পড়ে, যেটা নাকি বাংলা সাহিত্যের ইতিহাসে এক অমূল্য আবিষ্কার। পুঁথিটা জেঠুর হাতে কি করে আসে সেটা আমরা এখনো জানি না। শুধু এটা জানি যে পুঁথিটা পাওয়ার পরেই জেঠুর পেছনে কেউ বা কারা উঠে পড়ে লাগে। জেঠু তাতে খুব একটা বিচলিত হননি, যতদিন না তার কাছে একটি হুমকি চিঠিও পাঠানো হয়। চিঠিটা পাওয়ার পর জেঠু একটু উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ উনি চেয়েছিলেন পুঁথিটা যেন কলকাতায় যোগ্য জায়গায় পৌঁছায়। সেই উদ্দেশ্যে আমাদের এখানে ডেকে আনা হয়। আমরা আসার পরদিনই মেলার কাছে একটি লজে তাঁসি দর্জি বলে একজন খুন হয়। দুর্ভাগ্যজনকভাবে খুন হওয়ার কয়েক ঘন্টা আগে একে জেঠুর সঙ্গে কথা বলতে দেখা যায়। জেঠু পরে স্বীকার করেন যে একে জেঠু চিনতেন কোনো একটি প্রাচীন গুপ্ত সংগঠনের সদস্য হিসেবে। বলা বাহুল্য, সেই গোপন পুঁথি আর এই গুপ্ত সংগঠনের মধ্যে একটি যোগসূত্র আছে, কিন্তু পুরো ব্যাপারটা জেঠু ডিটেইলসে বলার সময় পাননি। তার আগেই কাল রাতে কেউ বা কারা এসে পুঁথিটার খোঁজে জেঠুর বেডরুমে হানা দেয় এবং না পেয়ে জেঠুকে কিডন্যাপ করে। তারই সঙ্গে উধাও হয় জেঠুর কাজের লোক লোপসাম। সবাই নেড়ে চেড়ে বসলেন। সবার নজর এখন তাপসের দিকে। এখানে বলে রাখা ভালো যে জেঠু আমাদের এত বড় একটা কাজের দায়িত্ব এমনি এমনি দেননি। আমি আর সুবোধ মিলে এর আগেও কিছু ছোটখাটো অভিযান করেছি, তাই আমাদের যখন এত ভরসা করে জেঠু ডেকে এনেছিলেন তখন তাকে বিপদের মুখ থেকে একলা ফেলে আমরা চলে যেতে তো পারি না। প্রশ্ন করল গুরু। স্বরে সন্দিহান হওয়ার ছাপ স্পষ্ট। তাহলে কি পুলিশের পাশাপাশি আপনারাও গোয়েন্দাগিরি করবেন? না মিস্টার গুরু, আমরা গোয়েন্দা নই। আমরা শুধুমাত্র কতগুলো ঘটনা বা তথ্য বিচার করে কয়েকটা সিদ্ধান্তে আসি, আর সেগুলো পুলিশকে জানিয়ে দিই। পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। শুধুমাত্র তদন্তের সাহায্য করা ছাড়া আমাদের আর কোনো ভূমিকা নেই। উত্তরটা মনে হয় গুরুকে সন্তুষ্ট করলো। একটু সহজ হয়ে বসলো সে। তাপস বলতে শুরু করলো। আমরা সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হয়েছি যে পুঁথির জন্য এত হাঙ্গামা সেটা এখনো অপরাধীদের হাতে পৌঁছলে জেঠুকে কিডন্যাপ করার দরকার হতো না। তাই আমাদের দৃঢ় বিশ্বাস পুঁথিটার জন্য অপরাধীরা এই বাংলোয় ফের হানা দেবে। প্রশ্নই ওঠে না। গুরুঙের স্বর শোনা গেল। কাল বিকেল থেকে দুজন কনস্টেবল এই বাড়ির ওপর নজর রাখছে। ওদের সাহস হবে না এই চৌহদ্দিতে ঢোকা। সে মাস্টার সাহেব এর যত কাছের লোকই হোক না কেন। ইঙ্গিতটা খুব স্পষ্ট। দত্ত সাহেব কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তাকে থামিয়ে দিয়ে একটা অদ্ভুত প্রশ্ন করে বসলো তাপস। আচ্ছা দত্তবাবু, আপনি কোনোদিন জেঠুর মুখে এই ছড়াটা শুনেছেন? মঞ্জুশ্রীর শক্তি পিঠে সোনার তরি গাঁথা, চাইলে পেতে হে সন্ধানী ক্ষণেক ছোঁয়াও মাথা। দত্ত সাহেব চোখ বুজে ভুরু কুঁচকে খানিকক্ষণ চিন্তা করলেন। তারপর হাল ছেড়ে দিয়ে বললেন, না, মনে পড়ছে না। কেন? নাটকীয় ভঙ্গিতে উঠে দাঁড়ালো তাপস। তারপর বলল, তার কারণ
কিডন্যাপড হওয়ার আগে জেঠু এই ছড়ার আড়ালে একটি সূত্র কোনোভাবে আমাদের কাছে দিয়ে যেতে সমর্থ হয় এবং সেই সূত্র ধরে কাল সন্ধ্যাবেলা সারা বাড়ি খুঁজে পুঁথিটা আমরা উদ্ধারও করেছি। ঘরের মধ্যে বোমা পড়লেও বোধহয় এত চমকাতো না লোকে। দত্ত সাহেব তো লাফিয়ে উঠলেন। মানে ইয়ার কি হচ্ছে? তোমরা মস্করা করছো আমার সঙ্গে? মস্করা? তাকিয়ে দেখলাম গুরুমার প্রফেসর যাদবের চোখেও অবিশ্বাসের ছায়া। কঠিন স্বরে ধীরে ধীরে বলল তাপস, না দত্তবাবু, আমি আপনাদের সঙ্গে ইয়ার্কি করছি না। পুঁথিটা আমরা সত্যিই খুঁজে পেয়েছি এবং এও বলছি যে সেটা এই মুহূর্তে এই ঘরেই আছে। মুশকিল হচ্ছে যে জেঠুকে খুঁজে পাওয়ার সূত্র না মেলা অবধি সেটা আমি আপনাদের দেখাতে পারছি না। সারা ঘরে সূচ পড়লেও শোনা যাবে এমন নিস্তব্ধতা। এখানে বলে রাখা ভালো, পুঁথির সঙ্গে সঙ্গে আমরা জেঠুর হাতে লেখা একটি ডায়েরিও পাই। তাতে এই রহস্যের অন্য অনেক অজানা দিক জেঠু লিখে রেখে গেছে। এবার সেগুলো আপনাদের না জানালে বাকি কথাগুলো নিয়ে এগোনোই যাবে। জেঠু তার মা মারা যাওয়ার পর চাকরি ছেড়ে দিয়ে বিভাগী হয়ে যান। পরলোক তত্ত্ব বা প্রেত তত্ত্ব নিয়ে তার মনে আগ্রহ জন্মায়। এই নিয়ে খোঁজ খবর করতে করতে তিনি এমন এক প্রাচীন বৌদ্ধ তান্ত্রিক দলের কথা জানতে পারেন যারা নাকি মৃতদেহ বা আত্মাকে জাগ্রত করার পদ্ধতি জানেন এবং তার জন্য চক্রসম্ভর নামে এক অত্যন্ত ভয়ঙ্কর দর্শন দেবতাকে পুজো দিতেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এরা কোনো মাতৃপূজা বা মূর্তি পূজা করতেন না। এই চক্রসম্ভরের পুজো পদ্ধতি লেখা ছিল যে পুঁথিতে, সেটাকেই তারা দেবতা জ্ঞানে পুজো করতেন এবং খুব যত্ন করে রক্ষা করতেন। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই বৌদ্ধদের গুপ্ত দলটির মধ্যে নাকি এমন 8 জন স্পেশালি ট্রেন্ড কমান্ডো গোছের লোক ছিলেন যাদের একমাত্র কাজ ছিল পুঁথিটাকে রক্ষা করা। এদের বলা হতো অষ্টমহাসিদ্ধ। এতটা একদমই বলে থামলো তাপস। সবার নজর এখন ওর দিকে। এই নিয়ে নাড়াঘাটা করতে করতে জেঠু ওই লাইব্রেরিতেই একজন পণ্ডিত মানুষের সংস্পর্শে আসেন। তিনিও বাংলার মধ্যযুগের ইতিহাস নিয়ে অনেক দিন ধরে গবেষণা করছিলেন। দুজনের আলাপ ঘনিয়ে আসতে ভদ্রলোক একদিন জেঠুকে জানান যে এই চক্রসম্ভরের পুঁথি এবং অষ্টমহাসিদ্ধদের গল্পটা যে অকাট্য সত্যি তার প্রমাণ তার কাছে রয়েছে। বলা বাহুল্য, জেঠু তার কথাটা বিশ্বাস করেননি, তাকে চ্যালেঞ্জ করেন। তখন ভদ্রলোক এই বিষয়ে জেঠুর আগ্রহ ও নিষ্ঠা দেখে একদিন তার পৈতৃক বাড়িতে আমন্ত্রণ জানান। আর সেদিনই জেঠু জানতে পারেন যে তার পণ্ডিত বন্ধুটিও আসলে সেই অষ্টমহাসিদ্ধদের মধ্যে একজন, এবং শুধু একজন নন, তাদের প্রধান পুরোহিত বটে। সারা ঘরে আশ্চর্য নিস্তবতা। আর চোখে একবার সবার দিকে তাকিয়ে নিলাম। নড়াচড়া তো দূরস্থান, কারোর চোখের পলকও অবধি পড়ছে না। সেখানেই জেঠুকে অষ্টমহাসিদ্ধদের দলের বাকিদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হয়। এসবের ব্যাপারে অনেক কথাই লেখা আছে ডায়েরিতে। এই অষ্টমহাসিদ্ধদের অনেক গুপ্ত আচার পদ্ধতি, সাংগঠনিক কার্যকলাপ বা সংকেতের বিবরণ জেঠু দিয়েছেন। এখানে সেসবের উল্লেখ করার প্রয়োজন নেই, তবে এসবের মধ্যে একটা সংকেত বা চিহ্ন আপনারা অনেকেই গত দুদিনে
একবার না একবার দেখেছেন। সেটা হচ্ছে অষ্টমহাসিদ্ধদের এমব্লেম বা কোট অফ আর্মস। দেখতে ইংরেজি ওয়াই এ অক্ষরের মতো, মাথার দিকের সুর দুটো একটু বাঁকানো আর মধ্যিখানে একটা স্টার সাইন আঁকা। ওটার নাম বজ্রচিহ্ন। এই বজ্রচিহ্ন আমরা গত 3 দিনে 2বার দেখেছি। কোথায় কোথায় দেখেছেন সেটা মনে করতে পারছেন দত্তবাবু? হ্যাঁ, চাপা গলায় বললেন দত্তবাবু। যে হুমকি চিঠিটা নারায়ণকে পাঠানো হয়েছিল তার 4 কোণায় এই চিহ্নটা আঁকা ছিল। কারেক্ট। সেই জন্যই চিঠিটাকে ফাঁকা হুমকি বলে উড়িয়ে দিতে পারেননি জেঠু, আমাদের ডেকে পাঠান। আর দ্বিতীয়বার এই চিহ্নটা দেখি তাসি দর্জির মৃতদেহের পাশে, তাসির রক্ত দিয়ে আঁকা। অতএব যে বা যারা এই পুঁথির ওপর নজর দিয়েছে, তাসি দর্জির হত্যার পেছনে যে তাদের হাতই, সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। ওরা নিশ্চয়ই জানতো যে তাসির ডেড বডি শনাক্ত করতে জেঠুকে ডেকে আনা হবে, তাই ওই চিহ্নটা এঁকে রাখা, জেঠুকে ওয়ার্নিং দেওয়ার জন্য। এতটা বলে একবার থামলো তাপস, তারপর বলল, এখানে আমি মিস্টার গুরুংকে 2-1টা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন। গুরুং সব প্রশ্ন চোখে চাইলো। তাসি খুন হওয়ার পরে আপনি ওর বডি দেখার আগেই জেনে যান যে সেদিন দুপুরে ম্যালে ওর সঙ্গে জেঠুর কথা হয়, কারেক্ট? হ্যাঁ, আমাকে আমার ইনফরমাররা সেরকমই খবর দিয়েছে। মানে আপনার ইনফর্মাররা আগে থেকেই তাসির ওপর নজর রাখছিল, ঠিক কি না? কারণটা জানতে পারি? কিছুক্ষণ চুপ করে থেকে তারপর মুখ খুলল গুরুং। আজ থেকে 2 সপ্তাহ আগে বেঙ্গল পুলিশের কাছে সিবিআই থেকে একটা নোটিশ আসে। তাতে বলা হয় যে এমন একজন কুখ্যাত আর্ট স্মাগলার দার্জিলিং এ ঢুকেছে বা ঢুকতে চলেছে, যার নাম পৃথিবীর বিভিন্ন দেশে ঐতিহাসিক সামগ্রী চুরি করায় জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে। এর নামে ইতিমধ্যেই ইন্টারপোলের পক্ষ থেকে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে। আমাদের বলা হয়েছিল সতর্ক থাকতে, এমনকি দিল্লি থেকে নাকি একজন সিনিয়র পুলিশ অফিসার দার্জিলিং আসছে এই সূত্রে। এদিকে আমাদের ইন্টারনাল সোর্স থেকে খবর পাই যে তাসি দর্জির নামে একজন সন্দেহভাজন চরিত্রে লোক ভুটান থেকে চোরা পথে নর্থ বেঙ্গলে ঢুকছে। দুয়ে সার করতে আমাদের দেরি হয়, তাই ওকে চোখে চোখে রাখা হয়েছে। কিন্তু তার মধ্যেও যে কে ওকে খুন করে গেল সেটাই বুঝতে পারছি না। তা এই তাসি দর্জি যে সেই ইন্টারন্যাশনাল স্মাগলার, সে নিয়ে কোনো অকাট্য প্রমাণ ছিল আপনাদের হাতে? না, তা ছিল না। ইনফ্যাক্ট কে যে এই মহাপুরুষ, তার নাম ধাম ঠিকানা কি, সেসব কিছুই আমার জানা নেই। ইনি এতই ধূর্ত আর ধরিবাজ যে সিবিআই এর কাছে এর কোনো ছবি বা অন্য কোনো ইনফরমেশন নেই। কিন্তু তাসি খুন হওয়ার পরেই জেঠু কিডন্যাপ, রাইট? তার মানে তাসি যে সে লোক নয় তা বোঝাই যাচ্ছে। অথচ এই গল্পে তাসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ জেঠুর ডায়েরি বলছে যে এই তাসি দর্জি হলো গিয়ে অষ্টমহাসিদ্ধের মধ্যে একজন। আবার বোমা বিস্ফোরণ। এবার দেখলাম এমনকি গুরুমের মুখটাও হাঁ হয়ে গেছে। জেঠু যখন এদের দলের মধ্যে আসে তখন অষ্টমহাসিদ্ধর মধ্যে 4 জনের বেশি কেউ নেই। গুপ্ত সংগঠন ভেঙে চুরমার। একমাত্র যে জিনিসটা রয়ে গেছে সেটা হচ্ছে এই পুঁথিটা। ওই পুঁথিটা তখনও তারা নিজের প্রাণের চেয়েও বেশি যত্নে রক্ষা করেন। জেঠু অনেক চেষ্টায় আর পরিশ্রমে এই দলে ঢোকেন এবং সেই পণ্ডিত মানুষটির স্নেহধন্য হওয়ার সুবাদে দলের প্রায় সেকেন্ড ইন কমান্ড হয়ে ওঠেন। তখনও কিন্তু তিনি পুঁথিটি দেখার বা হাতে নেওয়ার সুযোগ পাননি। সে সুযোগ আসে এক চক্র সাধনার দিন,
জেঠুর ডায়েরি অনুযায়ী বছরে 2টি পূর্ণিমার দিনে এই চক্র সাধনার আসর বসত এবং সেদিনেই পুঁথিটি অষ্টমহাসিদ্ধরা দেখার বা হাতে নেওয়ার সুযোগ পেত। জেঠুকে সেই বিশেষ দিন প্রথমবারের জন্য পুঁথিটি দেখার সুযোগ দেওয়া হয় এবং তিনি পুঁথিটি হাতে নিয়ে বুঝতে পারেন যে কি ঐশ্বর্য তার হাতে এসে পড়েছে। তখন তিনি সেই পণ্ডিত বন্ধুটি, যাকে তিনি এবিডি বলে উল্লেখ করেছেন, তাকে প্রস্তাব দেন পুঁথিটিকে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের স্বার্থে জনসম্মুখে আনার। এতটা বলে হঠাৎ করে একটা উদ্ভট প্রশ্ন করে বসলো তাপস। আচ্ছা দত্তবাবু, 3 দিন হলো আপনার সঙ্গে কথাবার্তা হচ্ছে, কিন্তু আপনার নামটা জানা হলো না। কাইন্ডলি আপনার পুরো নামটা একবার জানাবেন প্লিজ। কেন বলো তো? ভুরু কুঁচকে পাল্টা প্রশ্ন করেন দত্তবাবু। এর সঙ্গে তোমাদের এই গোয়েন্দাগিরির কোনো সম্পর্ক আছে নাকি? থাকলেও থাকতে পারে, তাই না? কারণ জেঠু বলেছেন যেখানে উনি অষ্টমহাসিদ্ধদের দলে যোগ দেন সেটা ওই এবিডির পৈতৃক বাসস্থান, আর সেটা হচ্ছে কুচবিহার রাজবাড়ি। আপনিও তো ওই ফ্যামিলিরই লোক, তাই না? তাতে কি প্রমাণ হয়? হঠাৎ করেই তেরিয়া হয়ে উঠলেন দত্তবাবু। তোমার বক্তব্যটা কি হে ছোকরা? কুচবিহার রাজবাড়িতে ঘটা সমস্ত ঘটনার দায়ভার কি আমার? না দত্তবাবু, আমি তো সেই দাবি করিনি, শুধু আপনার পুরো নামটা জানতে চাইছি। সেটা জানতে আপনার এত আপত্তি কেন? তা আপনি হঠাৎ করে পুরো নামটা জানতেই বা চাইছেন কেন? সেটা জানতে পারি কি? শান্ত ও ইস্পাত কঠিন স্বরে কথাটা বললেন প্রফেসর যাদব। কারণ যে পণ্ডিত মানুষটি জেঠুকে এই অষ্টমহাসিদ্ধর দলে নিয়ে আসে তিনিও কুচবিহার রাজবাড়ির সন্তান। তার নাম হচ্ছে অব্যয় বজ্র দত্ত, ABD। আমি খোঁজ খবর করে জেনেছি যে উনি আপনার নিজের বড় দাদা, আর আপনার নাম হচ্ছে অদ্বৈব্রজ দত্ত। শান্ত ও ইস্পাত কঠিন স্বরে কথাটা বললেন প্রফেসর যাদব। সঙ্গে সঙ্গে গুরুঙের হাত চলে গেল কোমরে রাখা হোলস্টারে। সেদিকে তাকিয়ে হাত তুলে গুরুংকে শান্ত হতে ইশারা করলো তাপস। শুধু তাই নয় দত্তবাবু, নারায়ণ জেঠুর সঙ্গে আলাপ জমানোর পেছনে আপনার আসল উদ্দেশ্যটা এবার একটু খুলে বলবেন প্লিজ। খানিকক্ষণ স্থির চোখে তাপসের দিকে চেয়ে রইলেন দত্তবাবু। তার মুখ দেখে মনে হচ্ছিল যেন অনেক কষ্ট করে ভেতরে থাকা আবেগটাকে চেপে রাখার চেষ্টা করেছেন তিনি। তার মুখটা রাগে, ঘৃণায় আর কষ্টে ভেঙে চলে যাচ্ছিল, তবে সে কয়েক মুহূর্তের জন্য। তারপরেই চেয়ারের হাতলে একটা ঘুষি মেরে চেঁচিয়ে উঠলেন তিনি। এই নরনারায়ণ ভট্টাচার্য, দ্যাট স্ক্যাম অন আর্থ আমার দাদার বিশ্বাসের সুযোগ নিয়ে পুঁথিটা আমাদের রাজবাড়ি থেকে চুরি করে নিয়ে পালায়। আমি সেই সময় দিল্লিতে ছিলাম, তাই কিছু করতে পারিনি। এই শয়তানটা তারপর উধাও হয়ে যায় উইদাউট এনি ট্রেস। ওর জন্য আমার দাদা আত্মহত্যা করতে বাধ্য হয়, আমাদের দল ছত্রখান হয়ে যায়। আমি গত 7টা বছর ধরে পাগলের মতো খুঁজে বেরিয়েছি লোকটাকে। ধারালো প্রশ্ন ছুটে এলো তাপসের দিক থেকে। আর তারপরে এখানে এসে 3 মাস আগে নারায়ণ জেঠুর খোঁজ, রাইট? তারপরেই এখানে বাসা নেওয়া, জেঠুর সঙ্গে আলাপ জমানো, লোপসামকে কাজে ঢোকানো, এসবই শুরু হয়, ঠিক কিনা? চলন্ত চোখে তাপসের দিকে তাকিয়ে ফুঁসছিলেন দত্তবাবু। অসহ্য রাগে তার ফর্সা মুখখানা টকটকে লাল হয়ে উঠেছিল। তারপরেই নিজের মুখখানা দুহাত দিয়ে ঢেকে মাথা নিচু করে ফেললেন তিনি। সেদিকে আমল দিল না তাপস, শুধু গম্ভীর মুখে বলল, আমি এ ব্যাপারে প্রায় পুরোটাই অনুমান করতে পেরেছি দত্তবাবু, কিন্তু আমি এও জানি যে তাসির খুনটা আপনি করেন, আর জেঠুকে কিডন্যাপ করার তো প্রশ্নই ওঠে, কারণ শেষ অবধি আপনি একজন সিভিলিয়ান, ক্রিমিনাল। আপনি শুধু চেয়েছিলেন লোপসামকে দিয়ে জেঠুর ওপর গোয়েন্দাগিরি করাবেন, যাতে পুঁথিটা উদ্ধার করা যায়, তাই তো? চিঠিটাও যে আপনারই কীর্তি সেটা বুঝতেও বেশি মাথা লাগাতে হয় না।
কারণ আর যাই হোক, বাংলা ভাষায় ইতিহাসের ওপর আপনার ইন্টারেস্টটা খাঁটি। আপনি যে চর্যাপদের ভাষার চিঠি লিখতে ভালোই পারেন, সেটা আপনার ওই দুই পিরিয়ডের মধ্যবর্তী ভাষার পদ রচনা করতে পারা দেখেই বোঝা যায়। কিন্তু যেটা আপনি বুঝতে পারেননি সেটা হচ্ছে আপনার এঙ্গেজ করা এজেন্ট শ্রীমান লোপসাম কবেই তলে তলে ভিড়ে গেছে কুমিরের সঙ্গে। কুমির? বিস্ময় ফুটে উঠল দত্তবাবুর স্বরে। এখানে কুমিরের কথা এলো কি করে? যে কুমিরটাকে আপনি খাল কেটে ঘরে এনেছেন দত্তবাবু, ধারালো গলায় বলল তাপস। দাসীর খুন থেকে শুরু করে ওই জেঠুর কিডন্যাপ, সবই যার অসামান্য প্রতিভার সামান্য নিদর্শন। কিন্তু তাহলে লোপসাম আছে কোথায় এখন? বিভ্রান্ত স্বরে প্রশ্ন করলেন দত্তবাবু। সেটা বলা খুব মুশকিল দত্তবাবু। খুব সম্ভবত গত রাতে বাংলোতে আততায়ীদের ঢোকার ব্যবস্থা সেই করে দেন, এবং সেটাই ছিল তার লাস্ট ডিউটি। আমার ধারণা হচ্ছে এরপরেই তাকে গোপনে কোথাও একটা পাঠিয়ে দেওয়া হয়েছে, অথবা কাজ ফুরিয়ে যাওয়ার পর তাকে আর তার নতুন মালিক বাঁচিয়ে রাখা সমীচীন মনে করেন। হয়তো তার দেহটা পড়ে আছে এই দার্জিলিংয়েরই কোনো ঘাটের নিচে। আর ইউ শিওর অ্যাবাউট ইট? না না, আমি শিওর না। এ আমার যুক্তি নির্ভর অনুমান। তবে এটুকু বলতে পারি, এসব ব্যাপারে আজ পর্যন্ত আমার কোনো অনুমান ভুল প্রমাণিত হয়নি মিস্টার গুরু। আর পুঁথিটা? ওটা কোথায় আছে? শক্ত গলায় কথাগুলো বলে সোজা হয়ে উঠে বসলেন দত্তবাবু, ওরফে শ্রী অদ্বয় বজ্র দত্ত। ওটা আমার চাই। ওটা দত্ত ফ্যামিলির হেয়ারলুম। তাপসের ঠোঁটের কোণে ফের সেই বাঁকা হাসিটা ফিরে এলো। ওটা এখন দেশের সম্পদ দত্তবাবু, আপনার ফ্যামিলি হেয়ারলুম নয়। তবে সত্যি কথাটা স্বীকার করার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, জেএনইউতে কোন বিভাগে পড়ান প্রফেসর যাদব? History. Medieval period in Indian history. কেন বলো তো? প্রশ্ন করলেন দত্তবাবু। এতে আবার সন্দেহ করার কি পেলে? না, কারণ আমার চেনা এক ভদ্রলোক জেএনইউতে পড়ান ইকোনমিক্স। তিনি ইউনিভার্সিটিতে তন্ন তন্ন করে খবর নিয়ে আমাকে জানিয়েছেন যে যোগেন্দ্র যাদব নামে হিস্ট্রি ডিপার্টমেন্টে কেউ পড়ান না। রাদার গোটা ইউনিভার্সিটিতেই ওই নামে কোনো প্রফেসর নেই। কথাটা শুনে প্রত্যেকের মাথা ঘুরে গেল প্রফেসর যাদবের দিকে। তবে মানতেই হবে যে ভদ্রলোকের নার্ভটা স্টিলের তৈরি। তিনি পাল্টা চ্যালেঞ্জ করে বসলেন। আচ্ছা, আপনি কি বলতে চাইছেন মিস্টার তাপস? আমি মিথ্যে কথা বলছি আপনাদের? হ্যাঁ? প্রফেসর যাদবের দিকে তাকিয়ে ধীরে ধীরে ঘাড় নাড়ল তাপস। তারপর বলল, আপনি ঠিক মিথ্যেবাদী নন। এই ব্যাপারে আরো অনেক তথ্য জোগাড় করেছি। আমার ডেটা সোর্স বলছে যে আজ থেকে প্রায় বছর 8 আগে যজুবেন্দ্র যাদব নামে একজন তরুণ শিক্ষক জেএনইউর হিস্ট্রি ডিপার্টমেন্টে জয়েন করেন। ভদ্রলোকের জন্ম, কর্ম, পড়াশোনা সবই কলকাতায়। রেজাল্টও ব্রিলিয়ান্ট। পড়ানোর গুণে তিনি খুব দ্রুত ছাত্র ও অন্যান্য শিক্ষকদের আস্থাভাজন ও প্রিয় হয়ে ওঠে। পুরনো পুঁথি আইডেন্টিফাই বা সার্টিফাই করার ব্যাপারে আশ্চর্য প্রতিভা ছিল ভদ্রলোকের। গোটা দেশে এই সার্কিটে ওর সমকক্ষ কেউ ছিল। সেই বাবদে ভদ্রলোককে দেশের বিভিন্ন মিউজিয়াম ঘুরে বেড়াতে হতো। এর মধ্যে হঠাৎই কলকাতার ন্যাশনাল মিউজিয়াম থেকে গুপ্ত যুগের একটা রেয়ার স্বর্ণমুদ্রা চুরি যায়। ব্যাপারটা পেপারেও বেরিয়েছে। জানি না আপনাদের মনে আছে কিনা, অনেক অনেক তদন্তের পর পুলিশ বের করে যে এর পেছনে একটি র্যাকেট আছে, আর তার মাথা হিসাবে চিহ্নিত করে জেএনইউর সেই তরুণ অধ্যাপককে। ভদ্রলোকের জেল হওয়া অবধারিত ছিল, কিন্তু পুলিশের কাস্টাডি থেকে আশ্চর্যজনকভাবে উধাও হয়ে যান সেই প্রতিভাবান ঐতিহাসিক।
তারপর থেকে আজ অবধি তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার চেনা সেই ভদ্রলোক এও বলেছেন যে এই যজুবেন্দ্র যাদব প্রায় 12টা দেশি বিদেশি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন, অন্যের গলার স্বর হুবহু নকল করতে পারতেন, আর ইউনিভার্সিটি ক্যাম্পাসে কোনো এক নাটকে নাকি একেবারে নিখুঁত ছদ্মবেশ ধারণ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। অত্যন্ত প্রতিভাবান ক্রিমিনাল। প্রফেসর যাদবের চোখে এতদিন ধরে ঝুলে থাকা উদাস প্রফেসর সুলভ দৃষ্টিটা বদলে যাচ্ছিল রাগে আর তাচ্ছিল্যে। ঠোঁটটা সামান্য বাঁকিয়ে বলে উঠলেন তিনি, আপনার কথা বুঝতে পারছি না আমি তাপসবাবু। আপনি আপনি কি ইন্ডিকেট করতে চাইছেন? হ্যাঁ, এই যে আমি সেই গড নোজ হু যজুবেন্দ্র না যজুবেন্দ্র সেই 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 যাদব আমি। হোয়াট রাবিশ আর ইউ স্পিকিং? এসব খুন জখম আর কিডন্যাপিং এর পিছনে আমার হাত আছে, আমার। আপনার কথার কোনো মাথা মুন্ডু নেই। ইউ আর টকিং ননসেন্স, কমপ্লিট ননসেন্স। যদি তা নাই হবে যোগেন্দ্র বাবু, প্রফেসর শব্দটা আর ব্যবহার করলাম না বলে সামনের দিকে প্রায় ঝুঁকে এলো তাপস। একটা কথার জবাব দিন তো, কাল যখন আমরা থানা থেকে মিস্টার গুরুমকে নিয়ে আসছি তখন আপনারা দুজন এই বাড়ির দরজায় দাঁড়িয়ে ছিলেন কিনা? আপনারা জিজ্ঞেস করলেন বাড়িতে লোক নেই কেন, কি হয়েছে? আমি জবাব যে দিলুম জেঠুকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনার উত্তরটা কি ছিল মনে আছে? প্রফেসর যাদব উত্তর দিলেন না। তার মুখ দেখে মনে হচ্ছিল যেন কোনো বিষধর কেউটে সাপ ফনা মেলার ঠিক আগের মুহূর্তে ফুঁসছে। সেদিকে দৃকপাত করল না তাপস। আপনি বললেন সে কি নারায়ণ বাবুকে ধরে নিয়ে গেছে? কারা, কেন, কি করে? এবার বলুন তো যোগেন্দ্র ওরফে যজুবেন্দ্র যাদব। আমি তো একবারও বলিনি যে জেঠু কিডন্যাপড হয়েছে। সকাল থেকে খুঁজে না পাওয়ার তো আরো অনেক মানে হয়, তাই না? ধরে নিয়ে যাওয়ার কথাটাই বা আপনার মাথায় এলো কেন? স্প্রিং লাগানো পুতুলের মতো দাঁড়িয়ে পড়তে যাচ্ছিল যোগেন্দ্র ওরফে যজুবেন্দ্র যাদব। তাকে আটকালো গুরুম, কড়া গলায় জিজ্ঞাসা করলো, আপনি একজন রেসপেক্টেড প্রফেসরের বিরুদ্ধে যেসব গাঁজাখুরি অভিযোগ আনছেন সেসব প্রমাণ করতে পারবেন তো? দৃশ্যটা খানিকক্ষণ দেখে তারপর অট্ট হাসিতে ফেটে পড়ল তাপস। আস্তে আস্তে ক্ল্যাপস দিতে দিতে বলল, বাহ বাহ, সাবাস! এই না কালকেই আপনাদের মধ্যে থানায় চুলোচুলি থেকে শুরু করে হাতাহাতি হতে যাচ্ছিল, আর এখন তো এক রেসপেক্টেড প্রফেসরের প্রতি আপনার ভালোবাসা তো একেবারে টইটুম্বুর দেখছি মাস্টার। তা আপনাদের মধ্যে কবে থেকে এরকম ভাব ভালোবাসা চলছে শুনি? অন্তত ওই মাস তিনেক তো হবেই, তাই না? গুরুমকে দেখে মনে হলো পারলে এখনই হোলস্টারে রাখা রিভলভারটা বের করে তাপসকে গুলি করে দেয় আর কি। অতি কষ্টে রাগ প্রশমিত করে দাঁতে দাঁত ঘষে সে বলল, কবে থেকে ভাব ভালোবাসা মানে কি বোঝাতে চাইছেন? একটু খুলে বলবেন তাপস বাবু? আমি 3 মাস ধরে ওকে চিনি। হ্যাঁ, চেনেন না সত্যি? অবাক হওয়ার ভান করলো তাপস। তারপর ধারালো স্বরে বলল, তবে পুরো গল্পটাও না হয় আমি বলি, আপনারা না হয় মাঝখানে ভুল হলে শুধরে দেবেন, কেমন? আমাদের দত্তবাবু অনেক খুঁজে খুঁজে মাস তিনেক আগে দৈবাত নারায়ণ জেঠুর খোঁজ পায়। নারায়ণ জেঠু আগে একে চিনতেন না, কোনো কালে দেখেনও নি, তবে ইনি কিন্তু নারায়ণ জেঠুকে চিনলেন। কি করে সেটা জানার বিষয় বটে। আমার ধারণা অব্যয়বজ্র দত্ত আত্মহত্যা করার আগে নারায়ণ জেঠুর নাম, ঠিকানা, ফটো, মাই ঠিকুচি গোষ্ঠী সবই জানিয়ে দিয়ে গেছিলেন নিজের ভাইকে। তারপর দত্তবাবু নারায়ণ জেঠুকে স্পট করলেন। এর আগে কিন্তু দত্তবাবু একজন শখের ঐতিহাসিকবিদ হিসেবে মোটামুটি নাম কিনেছে। এইভাবেই কোনো একটা সূত্রে ওর সঙ্গে আলাপ হয় প্রফেসর যাদব। যজুবেন্দ্র যখন বোধহয় ওই যোগেন্দ্র অবতারে বিরাজ করছিলেন, প্রতিভাবান
ক্রিমিনালদের একটা বড় গুণ হচ্ছে খুব সহজে লোকের আস্থা অর্জন করে নেয়। আমাদের দত্তবাবু সেই ফাঁদে পড়লেন। একই সাবজেক্টের পণ্ডিত লোক পেয়ে বোধহয় খেয়াল করেননি কতটা বলা উচিত আর কতটা বলা উচিত নয়। একদিন কোনো বিষয়ে আলোচনা চলতে চলতে যজুবেন্দ্র ওরফে যোগেন্দ্রকে হরহর করে সব বলে দিলেন। মায় তার ফ্যামিলি এয়ারলুমের কথাটি। এই চক্র সম্ভরের পুঁথির কথা শোনা মাত্র যজুবেন্দ্র বুঝতে পারে যে কত বড় একটা দাঁও এখন তার হাতের কাছে। ততদিনে সে ইন্টারন্যাশনাল আর্ট স্মাগলার হিসেবে কুখ্যাত হয়ে উঠেছে। তার নামে ইন্টারপোলের হুলিয়া বেরিয়েছে। তার উচিত ছিল কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকা, কিন্তু শাস্ত্রে বলেছে নিয়তি কেন বাধ্যতে। সে চট করে তার পুরনো নেটওয়ার্ক অ্যাক্টিভেট করে। পুলিশ প্রশাসনের মধ্যেও নিশ্চয়ই তার চড় আছে, নইলে এতদিন ধরে সে গ্রেফতারি এড়িয়ে থাকছে কি করে। সেইভাবেই সে এমন একজনের সঙ্গে যোগাযোগ করে যাকে কেউ সন্দেহ করবে না, এবং সেই মানুষটি হচ্ছেন আপনি, মিস্টার গুরুং। এসবের কোনো প্রমাণ আছে গোয়েন্দা মশাই? গুরুংয়ের শক্ত চোয়ালে যে বাঁকা হাসিটা ঝুলছে, তার কতটা যে রাগ আর কতটা তাচ্ছিল্য বোঝা খুব মুশকিল। আছে বই কি, নইলে আর সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলছি কি করে? তা এতটাই যখন শুনলেন, কষ্ট করে না হয় বাকিটাও শুনে নি। কোথাও ভুল হলে আপনারা দুই পার্টনার ইন ক্রাইম মিলে একটু শুধরে দেবেন কিন্তু, হ্যাঁ? ওকে। প্ল্যানটা দুজনে মিলে যত্নেই সাজিয়েছিলেন, কিন্তু প্রথমে লোবসামকে হাত করা হয়। খুব সম্ভবত অবৈধভাবে এদেশে বসবাস করার অভিযোগে তাকে জেলে পাঠানো হবে এই ভয় দেখিয়ে। সে বেচারা ডাবল এজেন্ট হয়ে গেল। একই তথ্য দুই জায়গায় সরবরাহ করতে লাগলো, দত্তবাবুকে আর আপনাকে। এদিকে দত্তবাবু অনেক চেষ্টা করেও পুঁথিটার কোনো খোঁজ না পেয়ে অধৈর্য হয়ে ওঠেন। ওই হুমকি চিঠিটা তারই ফলশ্রুতি। চিঠিটা পাওয়ার পর জেঠু পুঁথিটার নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েন। এদিকে ততদিনে পুঁথিটা নিয়ে তার একাডেমিক কাজ শেষ। ওটা তার হাতে রেখে আর লাভ নেই, তাই তিনি আমাদের ডেকে আনেন ওটাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য। খবরটা লোবসাম যথারীতি আপনাদের পৌঁছে দেয়। আপনারাও বুঝতে পারেন যে সেই মহেন্দ্রক্ষণ আগত। পুঁথিটা এবার তার গোপন লুকানোর জায়গা থেকে সামান্য হলেও প্রকাশ্যে আসবে, অন্ততপক্ষে এই বাংলোতে তো বটে। নইলে পরের দিন জেঠু ওটা আমাদের হাতে তুলে দেবেন কি করে? তাই সেই রাতেই পুঁথিটা সরাবার প্ল্যান। লোবসামি বোধহয় খবর দেয় যে পুঁথিটা জেঠুর শোয়ার ঘরেই আছে, তাই তো? কিন্তু সেই মুহূর্তে সিনে এন্ট্রি নেয় আরেকজন, যার আগমন আপনাদের পুরো প্ল্যান চৌপাট করে দেওয়ার উপক্রম করে। তাসিও বোধহয় দত্তবাবুর মতোই নারায়ণ জেঠুকে অনেকদিন ধরে খুঁজছিল, এবং শেষ পর্যন্ত সেও দার্জিলিংয়ে আসে পুঁথিটা নারায়ণ জেঠুর কাছ থেকে উদ্ধার করতেই। আমার ধারণা সেদিন মেলে সেই নিয়েই কথা কাটাকাটি হচ্ছিল দুজনের মধ্যে। যে মুহূর্তে তাসির সঙ্গে জেঠুর দেখা হওয়ার কথা গুরুংয়ের ইনফর্মাররা গুরুংকে জানায়, সেই মুহূর্তে গুরুং এই তাসির সমস্ত ডিটেলস যোগেন্দ্রকে পাঠিয়ে দেয়। যোগেন্দ্র বোঝেন যে পুঁথিটা আরেকজন দাবিদার এসে উপস্থিত। তাসি দর্জি যে অষ্টমহাসিদ্ধদের মধ্যে একজন, সে খবরটা নিশ্চয়ই দত্তবাবুই জানিয়েছিলেন যোগেন্দ্রকে। এদিকে সব প্ল্যান নিখুঁতভাবে ছকে ফেলা হয়েছে, পিছিয়ে আসার উপায় নেই, ফলে তাসিকে মরতে হলো। কি ইন্সপেক্টর সাহেব, ঠিক বলছি তো? তাপস বাবু, ভুলে যাবেন না যে আপনি একজন সরকারি অফিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছেন। যদি প্রমাণ না করতে পারেন, আপনাকে কিন্তু এর ফল ভুগতে হবে। মিস্টার গুরুং, আপনি যে সরকারি অফিসার, তার উপর অতি বুদ্ধিমান মানুষ, সে আমরা জানি।
মুশকিল হচ্ছে গত কয়েকদিনে আমাদের সামনে অন্তত দুবার এমন কিছু বেফাস বলেছেন বা করেছেন যা আপনার মুখোশ খুলতে আমাদের খুবই সাহায্য করেছে। শুনবেন নাকি সেগুলো? তবুও মনে হলো আমার ইন্দ্রিয়গ্রাহ্য এলাকার মধ্যে যেন কি একটা সূক্ষ্ম পরিবর্তন হলো। কারো বসার ভঙ্গিমায় একটু অতিরিক্ত সতর্কতা, শ্বাস প্রশ্বাস একটু ধীর হয়ে আসা, আর তার সঙ্গে কোথাও থেকেও চাপা ও সতর্ক বুটের আওয়াজ ভেসে এলো আর কি। খেয়াল করে দেখুন মিস্টার গুরুং, যোগেন্দ্র ওরফে যজুবেন্দ্র বাবুর সঙ্গে আপনার আলাপ হয় গত পরশু এই বাড়িতে। আপনার সঙ্গে ওর পরিচয় করিয়ে দেওয়া হয় প্রফেসর যাদব বলে। ওর নাম যে যোগেন্দ্র সেটা আমরা জানতে পারি যখন ওরা বেরিয়ে যাচ্ছে, তখন তার অনেক আগেই আপনি বেরিয়ে গেছেন। অথচ গতকাল যখন জেঠুর ঘর সিল করার পর আপনি দত্তবাবুকে থানায় হাজিরা দিতে বললেন, তখন আপনি ওকে কি বলে সম্বোধন করলেন? যোগেন্দ্রজি বলে, তাই না? আপনি কি কাইন্ডলি জানাবেন কি করে এক রাতের মধ্যে আপনি ওর ফার্স্ট নেম জেনে ফেললেন? সমস্ত ঘরে বজ্রগর্ভ পরিস্থিতি। দত্তবাবু স্থান হয়ে বসে আছেন। যোগেন্দ্র ওরফে যজুবেন্দ্রর মুখে শীতল ক্রোধ আর হিংসার ছায়া। আর চোখে দেখলাম যে ভদ্রলোকের ডান হাতটা ক্রমশ গুটিয়ে ওর কোমরের দিকে আসছে। গুরুং ঘর চোখে চেয়ে আছে তাপসের দিকে। তার চোখে যে দৃষ্টি, সেটাকে খুনে দৃষ্টি বললে কম বলা হয়। তবে শুধু এই নয়, আমার ইন্দ্রিয়ে আরো একটা ইঙ্গিত ধরা পড়ল। যেমন মনে হলো বেশ কিছু পায়ের শব্দ ঘিরে ধরছে ঘরটাকে। আকাশে এতক্ষণ ভেসে থাকা আধখানা চাঁদের আলো যেন হঠাৎ করে কিছুটা চাপা হয়ে এলো। কোথা থেকে যেন বেশ কয়েকজনের নিঃশ্বাস বন্ধ করার শব্দ। অতি ক্ষীণভাবে সতর্ক হওয়ার আওয়াজ পেলাম। আমার শরীরের প্রতিটা পেশি টান টান হয়ে এলো। মাথার মধ্যে কে যেন ফিসফিসিয়ে বলে গেল, বিপদ আসছে, বিপদ। তাপস অবশ্য সেসব খুব একটা খেয়াল করলো বলে মনে হয় না। সে বলেই যেতে থাকলো, শুধু এই নয় মিস্টার গুরু, আমরা আমার কবে থেকে আপনার উপর সন্দেহ হলো জানেন? এখানে আসার পর দ্বিতীয় দিনের শেষে একটা খটকা আমার মাথায় গেঁথেছিল, যেটা আমি শত চেষ্টাতেও ভুলতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ যেন এমন একটা বেফাস কথা বলেছে যেটা লজিক্যালি কারেক্ট হতে পারে না। কাল যে মুহূর্তে আপনি আপনার পুরনো স্যাঙ্গাতকে যোগেন্দ্রজি বলে ডাকলেন, ঠিক সেই মুহূর্তে সেই আগের খটকাটাও ক্লিয়ার হয়ে গেল। আর আপনি এত যত্নে জাল বিছানো সত্ত্বেও আপনি ধরা পড়ে গেলেন। কারো চোখে কোনো পলক পড়ছে না। তবু খেয়াল করলাম গুরুং আর যাদব দুজনের বসার ভঙ্গি সম্পূর্ণ পাল্টে গেছে। দেবাশিসদা স্থির এবং ঋজু ভঙ্গিতে বসে আছেন। এখনো বুঝতে পারছি না এখানে ওর ভূমিকাটা কি। প্রথম দিন যখন জেঠু আপনাকে চিঠিটা হুমকির চিঠিটা দেখান, তখন আপনি বলেছিলেন যে আপনাকে থ্রেড দিয়ে সব চিঠি কে পাঠাবে। না আপনি কোনো বড় বিজনেসম্যান, না আপনি কোনো খাজানার মালিক হয়ে বসেছেন। যেন তখনও আপনি পুঁথিটার কথা জানেন না। অথচ পরের দিনই তাসি জর্জির বডি দেখে এখানে যখন আমরা কথাবার্তা বলছি, জেঠু পুঁথিটার কথা উল্লেখ করা মাত্র আপনি বললেন, এটাই কি সেই পুঁথি যেটা নিয়ে আপনাকে হুমকি চিঠি পাঠানো হচ্ছে? এবার কাইন্ডলি বলবেন, প্লিজ এক্সপ্লেইন মিস্টার গুরুং, কোন অলৌকিক উপায় আপনি এক রাতের মধ্যেই জেনে গেলেন যে কোনো একটা পুঁথি নিয়েই? তাপসের কথা শেষ হওয়ার আগেই চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল গুরুং, হাতে উদ্যত রিভলভার। যোগেন্দ্র ওরফে যজুবেন্দ্র যাদব অবশ্য বসেই রইলেন তার সিটে।
তার হাতে এতক্ষণে উঠে এসেছে নাক ভোঁতা একটা বিদেশি পিস্তল। চুপচুপ করতে করতে প্রথম কথাটা তিনিই বললেন, বাঙালিদেরই একটাই দোষ, বুঝলে গুরু, এরা বড্ড বেশি বোঝে, বড্ড বেশি বোঝে। আরে বেবকুফ, এতই যদি তোর বুদ্ধি হবে, তোর জেঠুর কাছ থেকে পুঁথিটা ঝেপে দিয়ে আমাদের সঙ্গে ফায়দা করবি তো আগে, তাতে তোরও কিছু ফায়দা হতো আর আর আমাদেরও লাভ। কি বলো, কি বলো গুরু? আমার শরীরের প্রতিটা পেশি টান টান হয়ে উঠেছিল। খুব সতর্কভাবে বডিটাকে ডান দিকে হেলিয়ে রাখলাম, যাতে দরকার পড়লে বাঁ দিকে জাম্প করতে পারি। আর চোখে দেখলাম দত্তবাবুর চোয়ালো যেন ঝুলে পড়েছে, তবে তাপস কিন্তু এখনো দাঁড়িয়ে আছে, হাসিটাও অমলিন, যেন ও জানতোই এসব ঘটনা ঘটবে। একমাত্র দেবাশিস দাই দেখলাম চোখ বুজে আছেন। তাহলে স্বীকার করছেন যে তাসির খুন আর জেঠুর কিডন্যাপের পেছনে আপনাদেরই হাত আছে, রাইট? তাপসের গলায় এখনো যে কনফিডেন্সের সুর বাজছে, তার উৎস যে কোথায় আমি সেটা জানি না। অফকোর্স ইয়েস। সেই কথাটা বুঝতে তোমার মাথায় এত সময় নিল ব্রাদার? হ্যাঁ, হাতে রিভলভারটা নাচিয়ে বিশ্রীভাবে হাসলো গুরুম। ওকে চেনাই যাচ্ছিল না এখন। সে তো বটেই, নইলে পুলিশের নজরে থাকা অবস্থাতেও তাসি দর্জি খুন হয় কি করে? যদি না তার পেছনে পুলিশের কারোর হাত থাকে। তা খুনটা তো নিজের হাতে করেননি নিশ্চয়। কাকে দিয়ে করালেন? আপনার ওই দুই কনস্টেবলের কাউকে দিয়ে, যারা এখন নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক বলছেন, একদম। ধীরে সুস্থে এবার উঠে দাঁড়ালেন শ্রী যোগেন্দ্র যাদব। হাতের উদ্যত পিস্তলটা সোজা তাপসের বুকের দিকে তাক করা। তবে কিনা এসব আলোচনা না হয় আমাদের ডেরাতেই হবে, কেমন? তা আপনাদের ডেরাটা কোথায় মিস্টার যাদব? এতক্ষণ চুপ করে থাকার পর এই প্রথমবারের জন্য মুখ খুললেন দেবাশিস দা। গুরুঙের বাংলোয়, যেখানে মিস্টার নরনারায়ণ ভট্টাচার্যকে কিডন্যাপ করে রাখা হয়েছে। বেঙ্গল পুলিশ সারা দার্জিলিং খুঁড়ে ফেললেও যেখানে ঢুকেও দেখবে না। অবশ্য সেখানে এখন সিবিআই এর লোকজন আপনার পোশাক কুত্তাদের ছাল ছাড়াচ্ছে। তাকিয়ে দেখলাম গুরুঙের হাত কাঁপছে, হয় রাগে অথবা ভয়ে, সম্ভবত দুটোতেই। ইউ ব্লাডি সোয়াইন, হাউ কুড ইউ? বলে রিভলভারটা দেবাশিসদার দিকে তুলল গুরুং। এবার অতি ধীর এবং শান্ত স্বরে উঠে দাঁড়ালেন দেবাশিসদা। তার চাউনি, দাঁড়ানোর ভঙ্গি, মুখের ভাব সবই বদলে গেছে। কঠিন ইস্পাতের ওপর বিষাক্ত মধু ঢেলে বললেন তিনি, হাউ কুড আই? কারণ গুরুং বাবু, তুমি বাংলায় পড়াশোনা করলেও কোনোদিন বাংলার বাচ্চাদের সাথে কানামাছি খেলোনি, তাই না? কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, কোনোদিন খেলেছো গুরুং? আমার লোকেরা কিন্তু তোমার বাংলোর প্রতিটা ইঞ্চি এখন খুঁড়ে খুঁড়ে দেখছে। গুরুং অবশ্য অত কথায় কান দিল না, দাঁত চেপে আদেশ দিল, স্টপ ওয়েস্টিং আওয়ার টাইম বাগার্স। পুঁথিটা চুপচাপ বের করে আমাদের হাতে দাও, ওটা আমাদের চাই এক্ষুনি। মুভ শট বাঙালি বাবু, মুভ শট, নইলে তোমাদের চারজনের জন্য আমার 12খানা বুলেট খরচা করতে হবে আমাদের। হারি আপ, আমাদের টিম নিচে ওয়েট করছে গাড়ি নিয়ে। ইউ নিড টু মুভ নাও। আমার শরীর তৈরি হয়েছিল। আগেও লক্ষ্য করেছি, এসব ক্ষেত্রে মগজের থেকে পেশিতে নির্দেশ যাওয়ার আগেই আমার হাত আর পা আগে কাজ করতে শুরু করে। ওরা অত্যাধিক উত্তেজনার জন্য সামান্য অন্যমনস্ক হয়ে পড়েছে বুঝেই আমার পুরো ভরটা ডান কাঁধে শিফট করে শরীরটাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলাম, বাবাটা উঁচু করে। সেটা গুরুঙের হাতে আছড়ে পড়তেই ওর হাতে রিভলভারটা ছিটকে গেল দেওয়ালের দিকে।
উঠে বসে দেখলাম যে দেবাশিস দাও কম খেলুড়ে নন। আমাকে নড়তে দেখেই সামান্য নিচু হয়ে ডান হাতটা সপাটে চালিয়ে দিয়েছেন যোগেন্দ্র তলপেটে। ভূতপূর্ব প্রফেসর সাহেব যেখানে ওঁক করে একটা আওয়াজ তুলে লুটিয়ে পড়লেন, গুরুংয়ের হাতে ধরা রিভলভারটাও সেখানেই ছিটকে পড়েছিল। চকিতের মধ্যে দেখলাম যে গুরুং প্রাণপণে সেদিকে ঝাঁপ দিল রিভলভারটা উদ্ধার করতে। ইতিমধ্যে দেবাশিস দা যোগেন্দ্রকে পেরে ফেলে তার হাত দুটোকে পিচমোড়া করে ফেলেছেন। আমি গুরুংয়ের ওপর ঝাঁপিয়ে পড়তেই ওর একটা ঘুষি আছাড়ে পড়লো আমার চোয়ালে। গুরুংয়ের ওপর থেকে গড়িয়ে পড়তে পড়তে শুনলাম তীক্ষ্ণ সিটির স্বর ভেসে উঠল দেবাশিস দার দিক থেকে। আর 4 জন আর্মি কমান্ডো দরজা আর জানলা থেকে ঘরের ভেতরে লাফিয়ে পড়ে হাত ধরে ইনসাস তুলে পজিশন নিল। তার মানে এতক্ষণ ধরে আমার ইন্দ্রিয় আমাকে ভুল সিগন্যাল দিচ্ছিল না। No more hanky-panky, gentlemen. I am Major Debashish Boni, and we are Special Armed Forces from CBI. So please surrender yourself to us peacefully. We don't want anybody to get harmed. Tapos, Shubodh, please stay aside. Let my team handle this. আর দত্তবাবু, আপনি প্লিজ এই দুই বন্ধুকে নিয়ে। দত্তবাবু, ও দত্তবাবু! আমরা সবাই একসঙ্গেই দত্তবাবুর দিকে ফিরে তাকালাম। ভদ্রলোক এতটা মানসিক শক বোধহয় একসঙ্গে নিতে পারেননি। উনি চেয়ারেই পড়ে আছেন বটে, তবে অজ্ঞান হয়ে। দুদিন বাদের ঘটনা। আমরা রাতের ট্রেনে কলকাতায় ফিরে যাচ্ছি। আমরা বলতে অবশ্য আমরা 3 জন, আমি, তাপস আর নারায়ণ জেঠু। নারায়ণ জেঠুকে গুরুংয়ের বাংলো থেকে সেই রাতেই উদ্ধার করে সিবিআই এর টিম। সামান্য মেন্টাল ট্রমা ছাড়া বিন্দুমাত্র টস্কাননি ভদ্রলোক। কিন্তু এত ঘটনার পর জেঠুকে আর দার্জিলিং এ রাখতে আমরা ভরসা পাইনি। দেবাশিসদার কাছ থেকে স্পেশাল পারমিশন বানিয়ে খানিকটা জোর করেই আমরা সঙ্গে নিয়ে এসেছি। আমি তো জানতামই যে এরকম একটা কিছু ঘটবে। এসি কম্পার্টমেন্টে বসে জানলার প্রতিবিম্বিত বাইরের অন্ধকার খুব মন দিয়ে দেখতে দেখতে বলছিলেন নারায়ণ জেঠু। পিঠের কাছে ওর নিজের স্পেশালি ডিজাইন করা একটা লম্বাটে কুশন। নইলে আর তোমাদের ডেকে পাঠানো কেন? অন্য মনস্ক সুরে বললেন জেঠু। কিন্তু তাই বলে এত দূর? যদি আপনার কিছু হয়ে যেত? জিজ্ঞাসা করেছিলাম আমি। সে হতেই পারতো, তবে বাঁচো এটাই যে আমাকে মারধর শুরু করার আগেই তোমরা ফাঁদটা সাকসেসফুলি পেতে ফেলেছিলে। তা নইলে কি যে হতো সেটা বলা অবশ্য সত্যিই খুব মুশকিল। বলেই আবার বাইরের অন্ধকারে মগ্ন হয়ে গেলেন মানুষটা। কিন্তু একটা কথা বুঝতে পারছি না তাপস, ফিসফিস করে জিজ্ঞাসা করলাম আমি। কি? দেবাশিস তাকে হাত করলে কি করে? ওর ওই মিলিটারি বুট দেখেই বুঝি যে ভদ্রলোক সাধারণ টুরিস্ট নন। তারপর আমাদের সঙ্গে মেলে দেখা হওয়ার দিন নিজেকে কিউরিও শপের মালিক প্রমাণ করতে গিয়ে গুচ্ছের ভুল ইনফরমেশন দিলেন। সন্দেহটা আমার তখনই হয়। কলকাতাতে খবর নিয়ে জানলাম নিজের দোকান বলে দোকানের নামে যে নাম উনি আমাদের জানিয়েছিলেন সেটা আসলে ওর এক বন্ধুর দোকান। আমিও অবশ্য কম যাই না, সেই বন্ধুকে পটিয়ে পাঠিয়ে অনেক কষ্টে জানলাম যে তার স্কুল ফ্রেন্ড শ্রী দেবাশিস বণিক আসলে একজন আইপিএস অফিসার। দিল্লিতে খুব উঁচু পোস্টে কাজ করেন। 2 2 4 করতে আমার দেরি হয়নি। আমি ভদ্রলোকের হোটেলে গিয়ে ওকে সরাসরি সব জানাই। তখনই জানতে পারি যে উনি এসেছেন সেই আন্তর্জাতিক চোরা চালানের পান্ডাটিকে খুঁজতে। ব্যাস, বাকি অ্যাকশনের প্ল্যান তখনই ফাইনাল হয়ে যায়। যোগেন্দ্র অ্যান্ড কং যখন জেঠুর লাইব্রেরিতে বসে তড়পাচ্ছে তখন গুরুংয়ের বাংলো সার্চ করানোটা ওরই কাজ। কিন্তু একটা কথা বল, যেটা নিয়ে এত কাণ্ড সেই পুঁথিটা কোথায়? আর চোখে জেঠুর দিকে তাকালো তাপস। তারপর তাকালো জেঠুর পিঠের দিকে রাখা লম্বাটে কুশানটার দিকে। আমার কানের কাছে মুখ নিয়ে এসে খুব আস্তে করে বলল, আরে তেমন তেমন সাধন পিঠ হলে বোধ হয় পিঠের ব্যথাতেও সমান কাজ দেয়।
তাই না রে? শুনছিলেন সাহিত্যিক অভিক সরকারের লেখা চক্র সম্বরের পুঁথি উপন্যাসের অন্তিম পর্ব। যাদের আন্তরিক প্রয়াসে এই উপন্যাসটি আপনাদের কাছে পরিবেশন করা সম্ভব হলো শুধুমাত্র মানসিক বিনোদনের জন্য, তারা হলেন সুবোধ বা গল্পকার মৃন্ময় রায়, তাপস ও ইন্সপেক্টর গুরুং রিতম ব্যানার্জি, দেবাশিস বণিক, লোকসাম অনির্বাণ আচার্য, নারায়ণ জেঠু গৌতম মুখার্জি, দত্তবাবু দেবশ্রী দত্ত, প্রফেসর যাদব সুভাষিস সরকার, হোটেল ম্যানেজার অনুষ্টুপ ঘোষ, তাপসের বাবা রাজ ব্যানার্জি, পোস্টার ডিজাইন সৌরভ ঘোষ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্ট স্বপ্নীল ভট্টাচার্য, সমগ্র ব্যবস্থাপনা অনির্বাণ আচার্য, সূত্রধার সেবা আচার্য, পরিচালনা মোনালি চ্যাটার্জি। মাহেশ্বরী প্রোডাকশনসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই সাহিত্যিক শ্রী অভিক সরকার মহাশয়কে আমাদের পাশে সর্বান্তকরণে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শুনতে থাকুন মাহেশ্বরী অডিও ভয়েস।